राज्यसभानि एमपि अंगै बिप्लब कुमार देव कुचुगेरनि राज्यसभायाव जे कगलाम साले जामारक कक्थुमेन बिस्रांगाव फायै स्राय स्राय सावैखनारगा तांसालनि सारिगो हास्तिनि सेक्रेटारियेट हाबानुगो कायसा कक्थुम पादाखलायै आरो कगलाम साले जामारकनो कक्थुमेन बिस्रांगाव सावैखनारगा बर्षागा हास्तिनि जुदा जुदा हांगरो दै सालग्राबाय हांगरो रेलवे दै ओभारब्रिज स्नामजानिनि सामुं गोसोजाक दंख ओभारब्रिज रक नुरिमा बागैनो जरा जरावो किरमा सिंसा पाति मरक पातिवो जे फायो ओभारब्रिज रक स्नामजाग्याखो आथायो दाति दत्रो ओभारब्रिज नि सामुं चेंगि रचाकनाय तै आगरतला एमबिबि बिरखुंफलानो नेशनेल बिरखुंफला स्नामनानि बागैबो केन्द्र हापनि थानि कयमुंनारखा एमपि बिप्लब कुमार देव थानायो हास्ते हापनि बखाक्ति किसासो पुलिस हेबक तलांजाका फिया केन्द्र हापनो तै किसासो पुलिस हेबक रनानि नांनाय आवनि बागै तै ताल किसा जरा नांखो दाति दद्रो पुलिस हेबक तलांजाना बागै हास्ते हापां सेबक पायि आसोथै बुकसा अंजागो सेबक तलांगानि बागै वानसना नांनाय हनि साका আর অগ্রিম সংক্রান্তির শুভেচ্ছা 14 তারিখ না প্রত্যেক সেশনের পরেই আমি যখন ত্রিপুরাতে আসি তখন কোন কোন বিষয়ে আমি আমার এজ এ রাজ্যসভার এমপি হিসাবে যেটা আমার দায়িত্ব সেগুলো আমি উঠাই রাজ্যসভাতে এবং পত্রাচার করি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে সেগুলো বিষয়ে আপনাদের সঙ্গে আমি অবগত হই আপনাদেরকে অবগত করি তো ঠিক সেইভাবে আজকের এই প্রেস কনফারেন্স আমি এইবার সেশনে স্টার্ট কোশ্চেন আমার দুইটা এসেছিল আর তার মধ্যে একটা ছিল প্রধানমন্ত্রীর মন্ত্রণালয় আর আরেকটা ছিল এমএসএমইর উপরে কারণ আমার সবসময় তার মধ্যে নজর থাকে এমএসএমইর উপরে কোশ্চেন তার জন্য আমি করি এমএসএমই এমন একটা সেক্টর যেগুলোর মধ্যে নজওয়ানদের আর মধ্যবিত্তদের রোজগার হয় আর বাকি যেটা আমি তুলেছিলাম যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ডিজিটাইজেশন মোদিজির গভর্নমেন্টের সবচেয়ে বড় উপলব্ধি আর এগুলোর মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের যে যারা ওল্ড এজ পেনশনগুলো পায় সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট ফেস রিডিংয়ের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেটের সঙ্গে সংযুক্ত করার ফলে অনলাইনের মাধ্যমেই এগুলো হয়ে যায় ফেস রিডিংয়ের মাধ্যমে তার মধ্যে ডুপ্লিকেসি করা বা একজনের অধিকার অন্যের নিয়ে যাওয়া কঠিন আর সৌভাগ্যবশত ত্রিপুরাতে ন্যাশনাল যে অ্যাভারেজ আছে ত্রিপুরাতে লগভগ তার 800 গুণা হয়েছে ত্রিপুরাতে তার পরিমাণটা ভালো তো এটা গুড সাইন তো আমি তার কপি আপনাদেরকে দিয়েছি ডিটেলস আমি বলবো না যে স্টার্ট কোশ্চেন কি ছিল আর সাপ্লিমেন্টারি স্টার্ট কোশ্চেন তার মধ্যেও আমার কোশ্চেন ছিল অন্যটা ছিল দুইটি সাপ্লিমেন্টারি কোশ্চেন আমি রাজ্যসভাতে তুলেছিলাম একটা ছিল যে এলপিজি সিলিন্ডারের মধ্যে যে ডেলিভারি করার জন্য কোম্পানি থেকে 20 রুপিস পার সিলিন্ডার দেওয়া হয় পুরো দেশব্যাপী কিন্তু এগুলো এজেন্সিগুলো কোনোদিনই কাস্টমারকে বলে না ও কাস্টমার কাছ থেকে উল্টা 100 টাকা 50 টাকা বাড়িতে পৌঁছে দিয়ে নেবে হ্যাঁ যদি ব্যক্তিগত কারণে কোনো কাস্টমার মাসে একবার না দুইবার সিলিন্ডার নিতে যাচ্ছে তার নিজের খরচা আনবে কিন্তু মাসে একবার বা 2 মাসে একবার সিলিন্ডার তার বাড়িতে পৌঁছে দেওয়া এত কিলোমিটার মধ্যে একটা কিলোমিটার রেঞ্জ থাকে তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের প্রতি সিলিন্ডার 20 টাকা করে তার মধ্যে থাকে কিন্তু এরা কোনো সময় এটা কাস্টমারকে বলে না কাস্টমাররাও জানে না তার প্রচার প্রসার তো সেই বিষয়ে আমি কোশ্চেন তুলেছিলাম যে এগুলো যে সেগুলো করা হচ্ছে তার উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট কি কারবাই করবে এবং কারা কারা এই ধরনের করছে তো ডেটা ওই সময় আমাকে দিতে পারেনি কিন্তু আপনাদের মাধ্যমে আমি চাই এটা বারবারে উঠা কারণ কি এটা একদম ডাইরেক্ট আম আদমির সঙ্গে জোড়া অপরাধ করছে আর হিসাব করে দেবো যদি একটা 5000 কানেকশন যদি কারোর কাছে থাকে কোনো গ্যাস এজেন্সির কাছে কমিশন তো হেঁপে পায় এই কাস্টমার কাছে 20 টাকা করে দিয়ে কেটে নেয় তো 5000 ইন্টু 20 কত হচ্ছে 10,000 রুপিস সে এমনিতে নিয়ে যায় ত্রিপুরাতে 5000 টাকা মাসে পেলে ঘর চালিয়ে নেয় তো 10,000 টাকা করে সে এমনিতে ফ্রি ফান্ডে নিয়ে নেয় তারপরে এক্সট্রা 50 টাকা 100 টাকা করে আমি মানবো যে পাহাড়ি অঞ্চলে অনেক সময় অসুবিধা হয় মনে করো গ্যাস এজেন্সি এখানে আছে 15 কিলোমিটার দূর 20 কিলোমিটার দূর পর্যন্ত যেতে হয়
তখন সেই জায়গাতে সেটাকে পৌঁছে দেওয়া গ্যাস এজেন্সির পক্ষে প্রবলেম হয়, তার জন্য হয়তো বা খরচাপাতি হতে পারে এক্সট্রা কিছু। কিন্তু সমতল অঞ্চলে এটা শহর অঞ্চলে করা উচিত না, কিন্তু শহর অঞ্চলেও গ্যাস এজেন্সিগুলো সেগুলি করে কাউর কাছে কাউকে বলেও না যে 20 রুপিস তার মধ্যে আছে, ওরা টোটালি পয়সাটা নিয়ে নেবে এবং সেটা কনজিউমারকে বলে না। সেটা আমি তুলেছিলাম। দ্বিতীয় আরোটা, ত্রিপুরাতে কিছু কিছু জায়গা নর্থে আছে রেলওয়ে ওভারব্রিজ যেগুলো পেন্ডিং আছে, যে কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। তো সেগুলো কতটা আছে, কতগুলি প্রস্তাব আছে, সেগুলি মন্ত্রীর সঙ্গে আমি কথাবার্তা বলেছি, ওখানে তুলেছি এগুলো তাড়াতাড়ি করার জন্য। আর আনস্টার্ট কোশ্চেন আমি 14টা তুলেছি। আনস্টার্ট কোশ্চেন বিভিন্ন বিষয় আছে, আমি আপনাদের কাছে কপি দিই। তার সঙ্গে জিরো আওয়ারের সঙ্গে সঙ্গে আমাদের স্পেশাল মেনশন রাজ্যসভাতে আসে, তার মধ্যে আমি কতগুলো ইস্যু তুলেছি। যেমন মাতাবাড়ি মন্দিরের প্রসাদ প্রকল্পে যে আমরা যে টাকাটা পেয়েছি তার চাইতে বেশি 17.8 মানে লাগবে 18 কোটি টাকা এক্সট্রা ত্রিপুরা সরকারের লাগছে তার মধ্যে মাতাবাড়ি নির্মাণের ক্ষেত্রে। তো আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করেছি যে এই 18 কোটি টাকা যেন সেন্ট্রাল গভর্নমেন্ট বেয়ার করে মিনিস্ট্রি, সেন্ট্রাল মিনিস্ট্রির মাধ্যমে। দ্বিতীয়ত ত্রিপুরা আমাদের এমবিপি এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য তাড়াতাড়ি করার জন্য আমি আপিল করেছি। তার মধ্যে এই পর্যন্ত যেটা আমার কাছে স্টেটাস আছে যে হোম ডিপার্টমেন্ট এখানে 30 জনের মতো আলাদা স্টাফ লাগে ইমিগ্রেশনের মধ্যে। ত্রিপুরা পুলিশ থেকে 10 জনের মতো দেওয়া হয়েছে, কিন্তু আরও 20 জন দরকার আছে এসআই, সাব ইন্সপেক্টর পদে। কিন্তু হোম মিনিস্ট্রি যদি এদেরকে রিক্রুটমেন্ট করে তাহলে হোম মিনিস্ট্রিকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়, তারপর করে প্রসেসিং 6 মাস 7 মাস 1 বছর গড়াতে পারে। তো হোম মিনিস্ট্রি থেকে একটা প্রস্তাব এসছে যে ত্রিপুরা সরকার ত্রিপুরা পুলিশ থেকে কোনো রিটায়ার্ড অফিসার বা এই ধরনের কাউকে যদি ডেপুটেশনে নিয়ে নেয় তাহলে তাদের ডেপুটেশনের স্যালারি সেন্ট্রাল হোম মিনিস্ট্রি দিয়ে দেবে। তো তার মধ্যে ত্রিপুরা গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বার্তালাপ করছে, আমিও মাঝখানে আছি। আমি আশা করি খুব কম সময়ের মধ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হওয়ার জন্য যে ইমিগ্রেশনের যে স্টাফ চাই, তো এগুলো ব্যবস্থা করার পরেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাবে, সেটা আমি তুলেছি। ও অন্য জায়গায় কোনো ইয়ে আছে, ও একটা লেটার পাঠায়, স্যার আমার তো এই কার্যক্রম তার জন্য আসতে পারি না। তো ওই যে সানি দেওলের যে একটা ডায়লগ আছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, ইও আম আদমির এটা টোন ছিল, তার জন্য ওই মুভিও হিট হয়ে গেছে। কিন্তু আজ আমি 100% आप और तारीख पे तारीख के ऊपर कोई फिल्म नहीं बनेगा, दरकारों नहीं, कारण এখন আর তারিখ পে তারিখ হই नहीं सकता। তো এই যে এখন কি করে দেওয়া হয়েছে তার মধ্যে যে না এই পোস্টের মধ্যে এখন যেই আছে উনিই সেটাকে দেখবেন, আর তার জন্য এভিডেন্স আগে থেকে, যেমন সব জায়গাতে আমার দেশের চণ্ডীগড়ে প্রথম আমাদের ডিজিটাল এই যে ল ব্যবস্থা চণ্ডীগড়ে শুরু হবে ভারতবর্ষের মধ্যে ফার্স্ট, আর ভারত দুনিয়ার মধ্যে প্রথম ডিজিটাল ল করা দেশ হবে। আমেরিকা না, ব্রিটেন না, রাশিয়া না, ভারত প্রথম। বহুত বড় বাত। আর তাতে যেমন হিনিয়াস ক্রাইমে হয় কি পুলিশ যেমন কালেক্ট করা হয়, কাউকে মার্ডার করতে রেকর্ডিং নেওয়া হয়, তো সেগুলো আবার চেঞ্জ হয়ে যায়। তারপরে উইটনেস নিজের বক্তব্য চেঞ্জ করে দেয়। এখন আর পারবে না, কারণ কি প্রথম দিন যেটা নেওয়া হবে সেটা ডিজিটাল নেওয়া হবে, অডিও ভিডিও সবকিছু নেওয়া হবে, তার 3 কপি করা হবে, 1 কপি ফটাফট ওই দিন 48 আওয়ার্স কোর্টের কাছে চলে যাবে, 1 কপি পুলিশের কাছে থাকবে, আর 1 কপি অ্যাডমিনিস্ট্রেশন কাছে থাকবে। কেউ ছেড়ছাড় করে কোনো কিছু করতে পারবে না, আর তার চেঞ্জও করতে পারবে না। আর তার মধ্যে যেমন আমাদের একটা অসুবিধা হয়, আমাদের কাছে অফিসিয়াল এর ব্যবস্থা খুব কম, তার জন্য বড় মাত্রায় আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে একটা ফরেন্সিক ইউনিভার্সিটি ক্লাস চলছে, আর নতুন করে বিল্ডিং এর কাজও চলছে। অমিত ভাই সাজি সেটা শিলান্যাস করে গেছেন। সারা ভারতবর্ষে তার জন্য 70% 75% আমরা ব্যবস্থা করে নিয়েছি, যাতে এফএসএল এর ব্যবস্থা সব জায়গায় হতে পারে। না হলে এই যে ব্যবস্থা আমরা করেছি সেগুলো বাস্তবায়ন হতে পারবে না। তো কুল মিলিয়ে এই যে আইনগুলো আছে এইগুলো সাধারণ মানুষের জন্য রিলিফ নিয়ে আসবে। সাধারণ মানুষকে যখন আগে কোর্টে আর পুলিশি ব্যবস্থা যেভাবে হয়রানি করা হতো, এখন আর সেগুলো কোনো মতেই করা যেতে পারবে না। কোনো কেস পেন্ডিং রাখতে পারবে না, কোনো কেস ডেট দিয়ে বিশেষ করে ডিস্ট্রিক্ট কোর্টে, লোয়ার কোর্টে করা সম্ভব হবে না। তাতে সাধারণ মানুষ বড় মাত্রা রিলিফ পাবে। 1-1.5 বছর পর আপনারা তার রেজাল্ট পাবেন, এবং আমি আশা করি
আজকে আমি যে প্রেস কনফারেন্সটা করেছি 1-1.5 বছর পরে, আপনার সমস্ত সাংবাদিকরা বুঝবেন যে যেটা আমি বলেছি সেটা বাস্তবে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো এই লয়ের পরে আমি পার্লামেন্টে ডিসকাশন করেছি, তুলিয়েছি। আর আরেকটা বিল যেটার মধ্যে আমি ডিসকাশন করেছিলাম সেটা হচ্ছে কাশ্মীরের যে সিট বাড়ানো আর ST/SC/ST রিজার্ভেশন, সেটা কাশ্মীর আগে ছিল না। আর কাশ্মীরি পণ্ডিতরা ডিসপ্লেস হয়ে এসেছিল, তাদের জন্য কোনো ব্যবস্থা ছিল না, তাদের জন্য রিজার্ভেশন করা হয়েছে সিট এবং তাদেরকে প্যাকেজ দেওয়া হয়েছে। সেই প্যাকেজ বড় মাত্রায় 5 লাখের উপর কাশ্মীরি পণ্ডিতদেরকে ব্যবস্থা করা হয়েছে। এবং কাশ্মীরে জম্মুতে সিট মানে কাশ্মীরে সিট বাড়ানো হয়েছে। আগে কি ছিল, কাশ্মীরের সিট অনেক বেশি ছিল আর জম্মুতে সিট কম ছিল। এখন কাশ্মীরের পোর্শনে আর জম্মুর পোর্শনে মাত্র 1 সিটের ডিফারেন্স। তো কি কারণে করা হয়েছে, কেন, আমার মনে হয় না সাংবাদিকদের আমাকে বলতে হবে, ডিটেলস আপনারা অবগত আছেন। তো এইগুলো যে ছিল এগুলোরও অবসান মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি এই বিলের মাধ্যমে করেছে। তাতে পুরো কাশ্মীরের সঙ্গে ন্যায় হয়েছে। কাশ্মীরি আইন ব্যবস্থার তার সরলীকরণ এবং মানুষের জন্য করা হয়েছে। আগে এটা পরিবারের জন্য করা হতো, আর এই বিল পাস করার পর SC/STদের জন্য অধিকার কাশ্মীরে ছিল না। যারা আপনারা অথবা যারা বৈষ্ণদেবীতে যান, খচ্চর চালানোর সময় যারা গুজ্জর আছে বা পাহাড়ি আছে, খচ্চর নিয়েছেন, আপনাদের নিয়ে চলে যায়, এদেরকে অন্য জায়গাতে এদের জন্য SC রিজার্ভেশন আছে, ST রিজার্ভেশন আছে, কিন্তু জম্মু কাশ্মীরে ছিল না তাদের অধিকার। এখন তাদেরকে অধিকার দেওয়া হয়েছে এবং তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয়েছে ফর অ্যাসেম্বলি সিট, স্পেশাল এরাই আসবে তার মধ্যে। আর ডিসপ্লেস যারা কাশ্মীরি আছে এরাও আসবে। আর প্লাস যেটা আজকের দিনে আমাদের POK আছে, পাকিস্তান অকুপাই যে কাশ্মীর আছে, আমরা মানি কি এটা ভারতবর্ষের অংশ, তার জন্য 24টা সিট আমরা তার মধ্যে সুরক্ষিত রেখেছি। তো ওই 24টা সিট ওই জায়গাতে থাকবে। তো যখন এটা চলে আসবে 24 সিটের মধ্যে বিধানসভা জন্য অলরেডি সিট রেখে দেওয়া হয়েছে। তো কারণ কি আমি তার জন্য কথা বললাম যে এই ধরনের ব্যক্তিত্ব এবং মানসিকতা সম্পন্ন গৃহমন্ত্রী তার আগে আমার মনে হয় না সর্দার বল্লভভাই প্যাটেল ছাড়া কেউ ছিল। তো এই বিষয়গুলো আপনাদের সঙ্গে আমার বলার ছিল।